সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে এবং মধ্যপ্রাচ্যের আমাদের ভাই বোনের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যুদ্ধের আজকে 8ম দিন, 28 তারিখ থেকে শুরু হয়েছে। 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের উপর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে হামলাটা শুরু হয়েছিল তার আজকে 8ম দিন। প্রতিদিন কিছু না কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, খারাপ দিক থেকে ডেভেলপমেন্ট, কারণ আলোচনা তো সম্পূর্ণ বন্ধ। পেছনের দরজা দিয়ে ট্রাম্প চাইছে কিছু বিদেশিদের বন্ধুদের নিয়ে যেন ইরানকে রাজি করানোর যুদ্ধ বন্ধ হয়, কিন্তু ইরান স্পষ্টভাবে একবার আরাগাচি তারপর লারাজানি সব বলছেন ওনারা এখন আর আলোচনার রাস্তা সব বন্ধ। তা আমি আতিক ভাইয়ের কাছে, দর্শকদের কাছ থেকে অনেক দর্শক জানতে চেয়েছেন, এই যে 8ম দিনে আমরা ঢুকে গেলাম একটা না চাইতে যাওয়া যুদ্ধের ভেতরে, এই 8ম দিনে প্রথম দিকে পর্যন্ত আপনার বিশ্লেষণটা যদি আপনি প্রথমে একটু ছোট করে দর্শকদের বলতেন, তারপরে আমি ক্যাটাগরাইজ আপনাকে প্রশ্ন করবো। তো আমরা যুদ্ধের প্রথম দিনই মার্কিনীরা আলোচনার মধ্যে ছিল। ঠিক মার্কিনীরাও আপনাকে আলোচনার টেবিলে বসিয়ে রেখেছে এবং সেখানে আলোচনা হচ্ছে, আলোচনায় অগ্রগতি হচ্ছে। এর মধ্যেই তারা হামলা শুরু করে দিল এবং হামলা করে ইরানের ধরেন শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি তাকে হত্যা করলো, তার পরিবারকে হত্যা করলো। শুধু তাই না, তারা তাদের শীর্ষ কিছু সামরিক এবং প্রতিরক্ষা মন্ত্রী টন্ত্রী এদেরকে হত্যা করলো। সবচেয়ে যে জঘন্যতম অপরাধ তারা করেছে, তারা আসলে যে অ্যাবস্টেইন কাণ্ডের লোক, তো তারা সবসময় শিশুদের উপরে নির্যাতন করে। তারা ইরানের একটি শিশু বালিকা মেয়ে শিশুদের স্কুলে হামলা করলো এবং সেই স্কুলের সমস্ত শিশু 165 জন এবং তাদের যে শিক্ষক টিক্ষক সবাই নিহত হলো। তো এটা তো কত বড় জঘন্য। এবং সেই স্কুলের একজন শিক্ষক সে টুইট করেছে, সেখানে লিখেছে যে মুসলমানদের একটা হাদিসের বাণীতে আছে যে শেষ জামানায় গাছও বলবে আমার পেছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করে। পাথরও বলবে, পাথরও বলবে। তো এটা কেন বলবে? উনি বলতেছেন এটা বলবে এই জন্য যে সারা পৃথিবীর মানুষ নীরব হয়ে গেছে, এই হত্যাকাণ্ডের কোনো প্রতিবাদ জানাচ্ছে। খোদ রাশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের স্পোকসম্যান গতকাল বলছে যে সারা পৃথিবীর মানুষ এই শিশুদের হত্যাকাণ্ডের ব্যাপারে নীরব। হ্যাঁ, এটা খুবই অস্বাভাবিক। এবং পৃথিবীর আসলে আমাদের যে মুসলিম দেশগুলো এবং তৃতীয় বিশ্বের দেশগুলো, এরা আসলে রাষ্ট্র ক্ষমতা হারানোর ভয়ে শাসকরা কখনো সত্যি কথা আমেরিকানদের বিরুদ্ধে কোনো কথা বলতে চায় না। তো এই হলো একটা অবস্থা। এবং তারা নির্বিচারে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে এবং বেশ ক্ষয়ক্ষতি তো যুদ্ধে হয়। আর সবচেয়ে বিষয় হলো যে ইরান যেহেতু তার ইন্টারনেট সার্ভিস বন্ধ রেখেছে, যার ফলে এগুলার সঠিক তথ্য আমরা বাইরে পাচ্ছি না। আবার ওইদিকে ইরান যে মার্কিন স্থাপনাগুলায় এবং ইসরায়েলের স্থাপনায় হামলা করেছে, সেগুলোতেও তারা এমবার্গো দিয়ে রেখেছে, যার ফলে আমরা কিছু পাচ্ছি না। তারপরেও ছিটে ফোটা আমরা যা দেখছি তাতেই দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কুপোকাত হয়ে গেছে। এবং আপনি খেয়াল করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ব্যাকডোরে অবস্থা যদি ভালোই হতো, তাহলে তারা পেছন দিয়ে আবার যুদ্ধ থামানোর জন্য বলতেছে। এবং ইরানি প্রেসিডেন্ট যে মাসুদ পেজেশকিয়ান, উনিও বলে দিচ্ছে যে বিভিন্ন দেশের মাধ্যমে তারা চেষ্টা চালাচ্ছে আলোচনার, কিন্তু আমরা আলোচনা থামাচ্ছি না। খোদ আপনার যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী, উনি তো এখন ইরানের বাইরে আছেন না ভিতরে আছেন ঠিক মতো ক্লিয়ার না আমরা, কিন্তু উনিও কিন্তু মার্কিন এক টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে সেই মার্কিন টিভি সাংবাদিক বলতেছে যে ইরানে তো স্থল হামলা হতে পারে বা মার্কিন সেনা নামতে পারে, এ ব্যাপারে আপনি কি মত? ইয়েস, আমরা তার জন্য অপেক্ষা করছি, তাদের লাশগুলো আমরা তোমাদের দেশে ফেরত পাঠাবো। তো সেই টিভি চ্যানেলের সাংবাদিক দেখলাম মেরে গেল। মানে মার্কিনীদের সবসময়, মার্কিন নাগরিকদেরও একটা ভাবনা যে আমরাই বুঝি পৃথিবীর সেরা, আমাদেরকে কেউ কিছু করতে পারবে, এবং সারা দুনিয়া তারা আকাম কুকাম করে বেড়াবে, কেউ এটার প্রতিবাদ করতে পারবে না। আপনার কাছে পুরো বিষয়টা নিয়ে আরো 2টা কোশ্চেন করতে, ছোট ছোট উত্তর দিবেন। ট্রাম্পের একদিন বলে সে স্থল বাহিনী নামাবে, আরেকদিন বলে না, এটা অযোচিত সময় আমরা যাব না। যখন পাল্টা হুমকি আসে তখনই বোঝা যায় যে তাদের আসল অবস্থা কি। আর যেটা ইউকেতে যে বেস আছে, সেখানে কিন্তু B1 আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী এখন কথা বলা শুরু করছে যে এক ভয়াবহ হামলা শুরু হবে। তারা তো কথা খুব শোম্যানশিপ। আমার আমেরিকার
প্রেস ব্রিফিং গুলা তাদের এইগুলা আমার মনে হয় যে হলিউডে স্ক্রিপ্টেড, সুন্দর করে ভালো বক্স অফিস হিট করবে, মানুষজন পছন্দ করবে, ভিতরে পুরো ফাঁপা সব হচ্ছে এই যে গ্রিন স্ক্রিনের মতো খেলা আর কি। গ্রিন স্ক্রিনে বসে বসে আপনি যে গত পরশুদিন যেটা উদাহরণ দিয়েছিলেন যে ব্রেকফাস্ট করবে, সৈন্যরা নামবে, টহল দেবে, অ্যাজ ইট, আমার কাছে সেগুলো মনে হচ্ছে। আর আপনি যে তথ্যের কথা, তথ্য তো আসলে পাওয়া যায় না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনি বন্ধ রাখতে পারবেন না। ইলন মাস্কের গুলো চালু আছে, এই জন্য ইসরায়েল থেকে ফুটেজ আসতেছে। আপনি খেয়াল করবেন এক্স হ্যান্ডেলে, তারপরে ইনস্টাগ্রামে, তারপর টিকটকে কিন্তু এগুলো আসতেছে। এখন পুরা ইসরায়েল শুয়ে আছে বাংকারে, ওরা উপরে উঠতে পারতেছে না, সূর্য কখন ওঠে কখন ডুবে তারা কিন্তু দেখছে না। তারা ওই বেসমেন্টটাকেই তারা এখন বাংকারটাকে পুরা, ইসরায়েল এখন বাংকারের মধ্যে। তাহলে নিশ্চয়ই আপনার সে ধরনের কিছু হচ্ছে। আবার গতকাল দেখলাম গতকাল যেটা শুরু হয়েছে, খোরামশাহ শুরু হয়ে গেছে তাদের। তা এটা কোন পর্যায়ে তাদের আক্রমণ? আসলে আপনি খেয়াল করবেন যে ইরান এখন ইসরায়েলের হামলাটাকে ভিন্ন ভিন্ন সময়ে করে, মানে আগে যেমন রাতে করতো বা সকালে করতো, তাতে হয়তো কি ইসরায়েলের বাসিন্দারা একটু রিলিফ পাইতো, এই রাতের বেলা গিয়ে বাংকারে ঢুকতো বা দিনের বেলা বাংকারে থাকতো, রাতে রিল্যাক্স থাকতো। এখন ইরান করছে কি, কোনো সময় নির্দিষ্ট করে দেয়নি, যে কোনো সময় ইরানি হামলা হয়েছে, যার ফলে 24 ঘন্টা সাইরেন বাজতেছে, সব পাতালে চলে যাচ্ছে। এই হলো এক। তারপরে আবার আপনি যেটা বললেন যে ট্রাম্পের যে বক্তব্য বিভিন্ন সময়, তারা বিভিন্ন সময়, আসলে আপনি সংবাদ সম্মেলনে দেখবেন ট্রাম্পের উপস্থিতি, ট্রাম্পের চেহারায় যে আগে যে একটা স্মার্টনেস ছিল, দাম্ভিকতা ছিল, দাম্ভিকতা এখন সেটা নেই। এখন তার চেহারা একদম মানে নেতিয়ে পড়ে, এবং তার চেহারা দেখলে এখন বয়স বোঝা যায়। হ্যাঁ, তো এটা ঠিক আছে। আপনি যেটা বললেন, ব্রিটিশরা বলতেছে যে তাদের B2 বোম্বার আমেরিকানদের, ওইটা তাদের ওখানে এসেছে। আবার মার্কিন অর্থমন্ত্রীও গত শুক্রবার রাতে সে বলছে যে তারা শুক্রবার রাতেই সর্ববৃহৎ হামলা করবে ইরানে, এবং তারা কিছু জায়গায় করেছেও। আমরা দেখলাম যে ইরানের তেহরানের যে মেহরাবাদ বিমানবন্দর, এটা অবশ্য ডোমেস্টিক এয়ারপোর্ট, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কিছু কিছু ছবিতে বিমান জ্বালানো দেখা গেছে। এখন এটা কি AI দিয়ে করা নাকি সেটাও আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, কারণ এখন তো সবকিছুই ক্যামোফ্লেজ করা হচ্ছে, এবং এক ধরনের তথ্য যুদ্ধ, মানে সত্য মিথ্যার মিশেল দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে, এবং সাধারণ মানুষ এর দ্বারা আক্রান্ত হচ্ছে। আচ্ছা, আতিফ আপনাকে একটু থামাচ্ছে, আমি একটু দর্শকদের আজকে প্রচুর প্রচুর কমেন্ট, ধন্যবাদ আপনাদের। যাওয়ার আগে আপনার কাছে দুইটা প্রশ্ন। পেন্টাগন সরাসরি অভিযোগ করেছে রাশিয়া এখন প্রকাশ্যে সাহায্য করছে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে, এই সম্বন্ধে কিছু জানাবেন। তারপরে জানাবেন আপনি আমাকে যে কোন কোন দেশের জাহাজ ছেড়ে দিচ্ছে হরমুজ প্রণালীতে, ইরান আটকাচ্ছে না, এটা একটা বলবেন। আর একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জরুরি অস্ত্র বিক্রি ইসরায়েলের জন্য অনুমোদিত, মানে ভান্ডার তো ফুল আছে, তারা বলছে আছে, তারপরে কেন জরুরি আবার অস্ত্র দিতে হবে? এই তিনটা যুক্তি খণ্ডন করবেন। ফারহাদ আহমেদ উনি লিখছেন, সুন্দর আলোচনা করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ ইরান জিতবে। আপনাদেরও ধন্যবাদ, আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠানটা। আসলে আমরা এটা ড্রয়িং রুমে আলোচনার পর্যায়ে এই বিশ্লেষণ করি, যাতে কঠিন কোনো শব্দ না থাকে। আমরা জানি যে এখন তো রোজার দিন, এখন তো দিনের বেলা চা পানি খাওয়া যায় না, রোজা ছাড়াও বা যখন আমরা কথা বলি মনে করি যে আপনারা আমাদের সঙ্গে চা খাচ্ছেন, আমরা জিওপলিটিক্সে আলাপ করছি, সেইভাবে করার চেষ্টা করি। দোয়া করবেন আমাদের জন্য, আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। তানজিন তিশা উনি লিখছেন, আল্লাহ ইরানকে জিতিয়ে দিক, ধন্যবাদ আপনাকে। ফারহাদ হোসেন নামে আরেকজন লিখছেন, ভাই আমি রাজবাড়ি থেকে, আমার কথা ভাবিকালে পানির নিচে চলে যাবে, জেনে রাখুন। অলরেডি ইসরায়েল ওই অবস্থায় রয়েছে, আপনি ঠিকই বলেছেন। রেগাল মাসুদ বলছেন, চীনা একজন কর্মকর্তা 3টি ভবিষ্যৎবাণী করে বলেছিলেন ইরান অলরেডি এই চলমান যুদ্ধে অনেক এগিয়ে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি সহায় হোক। উনি 2 বছর আগে 3টা প্রফেসর উনি করেছিলেন। একটা হচ্ছে পুনর্নির্বাচিত হবে ট্রাম্প, ওটা হয়েছে যুদ্ধ শুরু করবে, এটা হয়েছে, আর যুদ্ধে হারবে, ওটা হওয়া বাকি না, আপনার হয়ে গেছে 50%। অনেকে ভাববেন যে আমরা মুসলমান, আমরা বাংলাদেশে একটু ইরানের পক্ষে, বা আমরা মুসলমান ইরানের পক্ষে বলে যে ইরানের একতরফা বলছে, তা কিন্তু না। আমরা যা দেখছি, আমরা ওটাকে বিশ্লেষণ করছি আতিক ভাই, আমরা রিসার্চ করে যা দেখছি, হ্যাঁ ইরানেরও ক্ষতি হচ্ছে, ম্যাসিভ ক্ষতিতে হবে। কারণ হচ্ছে ইরানের প্লেন নাই, যে জঙ্গি বিমান যে অ্যাটাক করবে সেই প্লেনে করছে, খাচ্ছে, কিন্তু তাদের তো শহরের চেয়ে বেশি আন্ডারগ্রাউন্ডে আপনার সব অস্ত্র লুকানো আছে। ধন্যবাদ আপনাকে। MRT অফিসিয়াল থেকে একটা পেজ থেকে আসছে, আইডি থেকে আসছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট দিন পাশাপাশি, ছোট করে একটু দেন তো আপডেট,
রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন অনেকটা থমকে আছে। রেগুলার যে নরমাল যে ফায়ার এক্সচেঞ্জ করার সেটা হচ্ছে, আলোচনা তো এখন কোনো নাই, এবং আলোচনা তো কোনো অগ্রগতি নাই, বরং জেলেনস্কি একটু আরামে আছে। সে উল্টা আরো মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে যে ইরানের ড্রোন প্রতিহত করার জন্য সে সহায়তা দিবে, তার নিজেরই খবর নাই আরেকজনের, মানে নিজের গায়ে কাপড় নেই, অন্যকে সে ব্লেজার পরাবে, এই হলো অবস্থা তার। আচ্ছা, শাহিনুর খানম উনি লিখছেন ইলাভ ইরান, ধন্যবাদ আপনাকে। এআই মুক্তি তাহাবিব রনি লিখছেন গর্জিয়াস এক্সপ্লেনেশন মাই ব্রাদার, ধন্যবাদ আপনাকে, এবং আমাদের অনুষ্ঠানটা আপনি পৃথিবীর যে প্রান্তে দেখেন না কেন অবশ্যই শেয়ার করবেন। আমিন লিখছেন থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ আপনাকেও। মাসুদ ঢালি লিখছেন দারুণ বিশ্লেষণ, চমৎকার আলোচনা, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ ঢালি ভাই, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। শহীদুল ইসলাম লিখছেন আই এম ফ্রম যশোর বাংলাদেশ। আপনি যশোর বাংলাদেশ বলছেন, পুরো বাংলাদেশেরই, আমি নির্দিষ্ট করে কোনো এলাকার জন্মগ্রহণ আমার বলি না, কিন্তু আজকে অনুষ্ঠানে বলছে আমি বলি যে আমি বাংলাদেশের নাগরিক, কিন্তু যেহেতু যশোরের প্রতি আমার একটা তীব্র টান রয়েছে, আপনার পরে দায়িত্ব রইলো পুরো যশোরবাসীকে, পুরো ওই অঞ্চলে আমাদের অনুষ্ঠানটা বেশি করে দেখতে বলবেন। এস কে আবুল কালাম লিখছেন আমি খুলনা থেকে দেখছি, ধন্যবাদ। আপনি খুলনাবাসীকে আমাদের সালাম দিবেন, রমজানের মোবারকবাদ জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো বেশি করে দেখবেন। জাহাঙ্গীর হোসেন লিখছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, আপনার অনুষ্ঠান ভালো হচ্ছে, ইরান জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। আতিক ভাই, যে 2-3টা কোশ্চেন আমি করছিলাম, আপনি একটু দর্শকদের দিন। আচ্ছা, আপনি প্রথম জানতে চেয়েছিলেন যে রুশ সহায়তা ইরান পাচ্ছে কিনা। একদম না, এটা পেন্টাগন সরাসরি অভিযোগ করেছে। এখন পেন্টাগনের অভিযোগ থাকার পরও রুশ যে সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ, উনি কিন্তু গত 3-4 দিন আগে সাক্ষাৎকারে বলছিলেন যে ইরান এখনো অফিসিয়ালি আমাদের কাছে কোনো সাহায্য চায়নি। তার মানে ইরান নিজের মতো করেই তার যুদ্ধ পরিচালনা করছে, আর ভিতরে যদি কোনো সহায়তা থাকে সেটা তার প্রকাশ্যে আসবে না, এটাই স্বাভাবিক। আবার বেলারুশেরই কিন্তু লোয়েনস্কি উনি বলেছেন কি দরকার আপনার, বেলারুশটা আসলে বেলারুশের বাংলাটা হলো শ্বেত রাশিয়া, হ্যাঁ, এবং বেলারুশের মানুষ কিন্তু রাশিয়ানদের চেয়ে একটু বেশি সাদা, কিন্তু বরফের মতো, হ্যাঁ, এবং শীত বেশি বেলারুশে, কিন্তু রাশিয়ার ওই অঞ্চলে ওইটা আসলে রাশিয়ারই এলাকা, এটা একটা স্বাধীন। রাশিয়ার মারণাস্ত্রগুলো অনেকগুলো কিন্তু সেখানে রিজার্ভ তারা রাখে। এবং বেলারুশ ইরানকে বলেছে, ওই বেলারুশের যে প্রেসিডেন্ট সেও একটু ট্রাম্পের মতো পাগলাটে টাইপের, হ্যাঁ, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, এরাও ইরানকে বলেছে যে আমরা হেল্প দিব, কি সাহায্য চাই, ওনার মুখের কথাটা আমার এখনো কানে বাজে। রাশিয়ানরা আসলে হয়তো তাদের কোনো রাডারের কোনো তথ্য হেল্প করতে পারে, কিংবা গোপনে এগুলা প্রকাশ্যে কিছু আসবে না, কিন্তু যুদ্ধের মধ্যে হিসাব কিন্তু বলে সাহায্য করছে, নাহলে যে স্পেসিফিক ভাবে হামলাগুলা হচ্ছে ইরান করছে নিখুঁত, এটা বলা মুশকিল। ইরানের তো আমরা তো এতদিন মানে মার্কিনীদের বা ইউরোপিয়ানদের যে প্রচেষ্টা, তারা সবসময় নিজেদের বাজারটা ঠিক রাখার জন্য, এবং একই সাথে তারা রাশিয়া এবং চীনের বাজার ঠিক রাখার জন্য, ইরান যে আবার নতুন শক্তি হিসাবে আবির্ভূত হবে, তাদের টেকনোলজি যে উন্নত, এবং এই যুদ্ধে কিন্তু ইরান সেটা প্রমাণ করছে। মানে তাদের ভাষ্য অনুযায়ী তারা পৃথিবীর 1 নম্বর শক্তি, সেই 1 নম্বর শক্তিকে ইরানে এসে 7 দিন 8 দিন, এর আগে 12 দিন কিছুই করতে পারতেছে না। তারা খালি বলতেছে যে না, এটা ইরান না, এটা মনে হয় রাশিয়া, এটা মনে হয় চীন। আসলে কিন্তু এগুলো ইরানি প্রযুক্তি, এবং ইরানের সামরিক এবং অন্যান্য মহাকাশ প্রযুক্তি এমন লেভেলে উচ্চতায় চলে গেছে যেটা ওরা ভাবতেও পারে না। এবং ইরান মিসাইল টেকনোলজি বা এআই টেকনোলজি বা আরো অন্যান্য চিকিৎসা অন্যান্য খাতে এখন শনৈ উন্নতি করছে, হ্যাঁ। তো এইটা একটা, তারপরে আরেকটা খাটো করে দেখা যাবে না, খাটো করে দেখার জন্য মার্কিনীদের এই প্রচেষ্টা। আর দ্বিতীয়ত হইলো যে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজের বিষয় আর কি, সেই জাহাজ চলাচলের ব্যাপারে ইরান একদম নীতিমালা ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো ও তাদের মিত্র সমর্থকদের জাহাজগুলো এই এলাকা দিয়ে তারা যেতে দিবে না, তাদের উপর নিষেধাজ্ঞা। আর ইরানের যে মিত্র দেশ, বিশেষ করে চীন এবং রাশিয়া, তাদের জাহাজগুলোকে তারা এখান দিয়ে নিরাপদে যেতে দিবে। কারণ যেহেতু তেলের ব্যাপার আসলে বাংলাদেশের অবস্থাটা একটু ছোট করে বলেন। আচ্ছা, বাংলাদেশের অবস্থা তো এলএনজি দুই শিপ তারা কিনছে অতিরিক্ত দামে। সরকার বলতেছে যে এটা নিয়ে কোনো ঝামেলা নাই, আমরা বিকল্প উৎস থেকে এটা সরবরাহ। রাশিয়া কি হতে পারে বিকল্প? আচ্ছা, না, যেমন একটা জিনিস আপনি খেয়াল করবেন, আপনার অ্যানালিসিস কি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু ভারতের বেশ মহরমের পরও তারা এমবার্গো দিয়েছিল যে রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারবে না। কিন্তু এখন এই যুদ্ধের প্রেক্ষাপটে যেহেতু কিছুই করার নাই, তখন সে আবার ভারতকে বলছে যে তুমি 1 মাসের জন্য রাশিয়া থেকে তেল কিনতে পারবে। তো আমার যেটা ধারণা, বাংলাদেশ যেহেতু এই মুহূর্তে মার্কিন মিত্র, তো সেই হিসাবে বাংলাদেশ ওই ছাড় পেতে পারে, হয় ভারত থেকে নিবে, নাইলে রাশিয়া থেকে নিবে, একটা বিকল্প সোর্স থেকে। এটা খুব সমস্যা হবে না। কিন্তু তারপরও সরকার আপাতত ঝামেলা মেটানোর জন্য দ্বিগুণ দামে শুনলাম যে আমরা এলএনজি কিনেছে। তো যাই হোক, এটা দেখা যাক সামনে কি হয়। এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আগে 27টা জাহাজ কিন্তু
হ্যাঁ হ্যাঁ। আসতেছে বিদেশি। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আপনি তো এই বাংলাদেশিদের মানে আতঙ্কিত না হওয়ার একটা মেসেজ দেন। না, এটা তো ঠিকই যে প্রবাসে যে আমাদের বাংলাদেশিরা অবস্থান করছে, আতঙ্কিত না হওয়ার বিষয়টা হলো যে ইরানিরা যে হামলা করে তারা কিন্তু কোনো সিভিলিয়ান পয়েন্টে হামলা করে না, তারপরেও কিন্তু বাংলাদেশি কয়েকজন হতাহত হয়েছে। এগুলো আমার ধারণা অতি উৎসাহ, কিংবা এমন হতে পারে যে আমাদের দরিদ্র দেশের শ্রমিকদেরকে ওরা এইসব জায়গাতেই রাখে, একটু আজে বাজে জায়গায়। এটা তো যার ফলে আপনারা সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন এবং অতি উৎসাহ দেখাতে যাবেন না। কারণ আমরা ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছি বাঙালি গিয়ে মিসাইলের ভাঙ্গা অংশ ধরে দেখতেছে, ওর ভিতরে পানি ঢালতেছে, হ্যাঁ, খুব কাছে গিয়ে ভিডিও করার চেষ্টা করে। এগুলো আপনারা এড়িয়ে যাবেন। আর বাংলাদেশি দর্শকদের কিছু বলেন যে তেলের জন্য যাতে তারা আতঙ্কে ভুগছে। না, বাংলাদেশি দর্শক, আমি দেখলাম যে গতকাল রাতে আমি মতিঝিলের 2টা পেট্রোল পাম্পে গেলাম, এর মধ্যে একটা বন্ধ আর একটা একদম মতিঝিলের ভিতরে যে সাবেক বাংলার বাণী অফিসের পাশে, সেইখানে গিয়ে দেখি কয়েকশো মোটর সাইকেল এবং 1-150 গাড়ি, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস সব অপেক্ষা করতেছে, কিন্তু তারা শুধু মোটর সাইকেলের বাইরে আর কোনো তেল দিচ্ছিল না। যার ফলে একটা এখন প্যানিক ছড়ায় পড়ছে যে আসলে বাংলাদেশের কিন্তু এটা একটা খুব বাজে জিনিস, যেটার সবাই গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। হুমড়ি খেয়ে না পড়ে আপনি স্বাভাবিকভাবে থাকেন, কারণ পেট্রোল পাম্প গুলো সারাদিন খোলা থাকতেছে, ধীরে ধীরে আপনি এক এক সময় সব রাতের বেলা কিংবা সকালে গিয়ে একদম হুমড়ি খেয়ে পড়ছে। এইটা যেন না আতঙ্কিত হবেন, আতঙ্কিত হওয়ার দরকার নেই। আর ইসরায়েলের অবস্থা যে খুব ভালো না, তার এইটা অন্যতম প্রমাণ হলো যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন করে অস্ত্র পাওয়ার জন্য চেষ্টা করছে এবং এর পরিমাণ $151.8 মিলিয়ন। এর মধ্যে তারা মার্কিনীরা বলতেছে এটা মিউনিশন এবং সামরিক সহায়তা, এবং এটাকে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও জানিয়েছেন এটি জরুরি পরিস্থিতির জন্য অত্যন্ত অপরিহার্য। তার মানে কি, ইসরায়েলের অস্ত্রের ভান্ডার ফুরিয়ে গেছে, জরুরি অবস্থা তৈরি হয়েছে সেখানে। এবং এই প্যাকেজে তারা BLU 110 A/B জেনারেল পারপাস বোমা, লজিস্টিক্স ও সাপোর্ট সার্ভিস রয়েছে বলে জানিয়েছে, প্যাকেজ আকারে। এবং এই বিক্রয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এবং মধ্যপ্রাচ্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইসরায়েলকে সহায়তা। তার মানে সবকিছুতেই তারা ইসরায়েলকেই সহায়তা করে যাচ্ছে। এই 8ম দিনের যুদ্ধ ছোট্ট করে কি কি হতে পারে অ্যানালিসিস তো করা যায় না। এই ধারাবাহিক এভাবে রাখবে ইরান আক্রমণ, নাকি তীব্রতা বাড়াবে? আবার আমেরিকা বলছে আজকে রাতে, মানে ওদের শুক্রবার রাত আমাদের শনিবারে প্রচন্ড B1 বা B2 দিয়ে তারা হামলা করবে, কিছু বলে না বলে আমি শেষ করি। আপনি সহজে দেখবেন যে এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে লেভেলে গিয়েছে, এটা আসলে সহসা থামবে বলে আমাদের মনে হয় না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়েরই মানে ওই যুদ্ধক্ষেত্রে অস্ত্রের সংকট দেখা দিয়েছে, যার ফলে ইসরায়েল জরুরি ভিত্তিতে ইসরায়েলকে মার্কিনীরা সহায়তা দিচ্ছে, অস্ত্র বিক্রি করতেছে। আবার 2 হলো মার্কিন যুক্তরাষ্ট্রে এটার কিন্তু জনমনে ব্যাপক বিক্ষোভ, কিন্তু জনমনে বিক্ষোভ হলে কি হয়েছে, তাদের যে সিনেটররা এবং ওরা কিন্তু ঠিকই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে। কারণ আপনি আগেই জানেন যে সিনেটররা ইহুদিদের কাছ থেকে টাকা নেয়, তো যার ফলে ওইখানে কখনোই তারা জনগণের পক্ষে থাকবে না। তারা নানান বক্তব্যের ছল ছাতুরি দিয়ে, কথার ছল ছাতুরি দিয়ে বোকা বানায়। আচ্ছা, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে খুব লোভী হয়ে একটা প্রশ্ন করি আপনাকে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই ধরেন ইরান কোটার অস্ত্র শেষ হয়ে যাচ্ছে, তারা যদি ইউক্রেনের জন্য কোটাটা টান দেয়, তাইওয়ানের জন্য যে কোটা রাখার জন্য টান দেয়, তাহলে কি চীন তাইওয়ানকে খুব দ্রুত অ্যাটাক করতে পারে বা রাশিয়া আরো আগ্রাসী হবে? ছোট্ট করে। আসলে চীন এই মুহূর্তে কখনোই আপনার তাইওয়ানে যাবে না, কারণ এপ্রিল মাসে ট্রাম্পের চীন সফরের কথা আছে। সেই সফরে তাদের কি আলোচনা হয়, কিছু হলেও এরপরে ঘটবে। এবং চাইনিজরা এইসব ক্ষেত্রে খুবই সংযমী থাকে, রিজিট আর কি। হ্যাঁ, তো মার্কিনীদের যে আপনার এই যে অস্ত্রের যে ঘাটতি দেখা গেছে মধ্যপ্রাচ্যে, এটার প্রমাণ দেখা যায় যে তারা এবং প্রচলিত অস্ত্র দিয়ে ইরানকে ঠেকাতে পারছে না, যদিও তারা মুখ দিয়ে দাবি করে তারা 1 নাম্বার। এই জন্য আর ইরান কিন্তু এখানে অ্যাসিমেট্রিক পদ্ধতিতে, প্রচলিত পদ্ধতিতে যুদ্ধ না করে অ্যাসিমেট্রিক পদ্ধতিতে যুদ্ধ করছে, যার ফলে আরো অবস্থা। তো মার্কিনীরা এখন তাদের একটা তারা বলতেছে যে ইরানি আপনার ড্রোন কিংবা মিসাইল ঠেকাতে তাদের যে খরচ হচ্ছে ইন্টারসেপ্টরে, এটা খুবই বেশি এবং এটা তাদের অর্থনীতির অলরেডি 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যদিও তারা বলে যে তাদের অর্থনীতি খুবই সমৃদ্ধ, কিন্তু আসলে পৃথিবীর সবচেয়ে বেশি যেই দেশটি ঋণী সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তাদের পার ডলারের এগেইনস্টে 0.3 আউন্স সোনা থাকার কথা তাদের রিজার্ভে, কিন্তু এইটা তারা কখনোই দেখাতে পারবে না। এবং $37 ট্রিলিয়ন বোঝা তারা বেঁচে আছে রিজার্ভ ব্যাংকে। এই জন্য তারা এখন তাদের একটা নতুন অস্ত্র, সেটা তারা একটা জাহাজ
মধ্যপ্রাচ্যে আনার চেষ্টা করতেছে, তারা বলতেছে সেটার লেজার সিস্টেমের মাধ্যমে আকাশে আগত মিসাইল এবং বাহ, এগুলাকে এটা ইয়ে শুনতে করবে, এবং ভালো। এতে খুবই সস্তা কম। পদ্ধতিতে, এবং তাতে উল্টা আরো ইরান ধরা খাবে, এরকম তারা বলতেছে। যাক, এখন কম। দেখা যাক সামনে কি হয়। কি হয়। আর এদিকে আপনি আজকে একটা নতুন খবর জানেন যে এই যে মার্কিনীরা যে হামলার হুমকি দিচ্ছে ইরানকে, ইরানও কিন্তু পাল্টা হামলা করছে কালকে। ইসরায়েলের যে যুদ্ধমন্ত্রী বেন গাভির, বেঙ্গল। তার পুরো বাড়ি কিন্তু তারা একদম ওই যে বালু বানিয়ে বালু দিয়েছে বানিয়ে দিয়েছে। মিসাইল দিয়ে। ভাগ্যিস সে তখন বাসায় ছিল না, বাসায় থাকলে সর্বনাশ হতো। সেটাই। তো সুপ্রিয় দর্শক, যুদ্ধে যত দিন যাচ্ছে আরো তীব্র থেকে তীব্র হচ্ছে। যেভাবে শুরু করেছিল ট্রাম্প যে 24 ঘন্টায় শেষ করে দিবে, ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিবে, আর এখানে 72 ঘন্টার মধ্যে শেষ করে দিবে ইরানকে, তা হচ্ছে না, উল্টা বিপাকে রয়েছে এই তথাকথিত যৌথ বাহিনী। তো আমরা চাই শান্তি ফিরে আসুক, আলোচনার টেবিলে অনেক দূরে, তারপর আমরা চাই আলোচনার টেবিলটা আরো সামনে আসুক। তো আজকে বিশ্ব সংযোগের এই অনুষ্ঠানটা, বিশেষ করে এই এপিসোডটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। আর মধ্যপ্রাচ্য প্রবাসী ভাই বোনদের জন্য তাতিক ভাই একটা মেসেজ দিয়ে দিচ্ছে, আমি আর না বললাম। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন অবশ্যই আমাদের লিখে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।